যে আগামীকাল নাগাদ বাংলাদেশের উপকূলে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, যার নাম দেয়া হয়েছে রেমাল। এবং যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেটি শক্তি বাড়াচ্ছে, গভীর নিম্নচাপে এরই মধ্যে পরিণত হয়ে গেছে এবং আরও যদি শক্তি সঞ্চয় করতে থাকে সেটি একটি ধারণা করা হচ্ছে 120 থেকে 130 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে। এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে বলা হচ্ছে, এখন পর্যন্ত পূর্বাভাস হচ্ছে 120 থেকে 130 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে, কিন্তু সাধারণত এসব ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের অবস্থা আগে থেকে বলা খুব মুশকিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনার কি মনে হচ্ছে এটা কোন ধরনের, কোন ক্যাটাগরির ঝড় হতে পারে? জি, আপনাকে এবং একাত্তর টিভির দর্শকদের শুভ সকাল। ঘূর্ণিঝড় রেমাল এখন পর্যন্ত যে আইএমডি এবং বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ফোরকাস্ট, সেটাকে বলা হচ্ছে সিভিয়ার কনভেক্টিভ সাইক্লোন, যেটা সর্বোচ্চ গতিবেগ 89 থেকে 117 কিলোমিটার হতে পারে। তো ধারণা করা হচ্ছে এটা 100 থেকে 110 কিলোমিটারে আসলে বাংলাদেশ উপকূলে আসবে। এবং এই গতিবেগে যে অঞ্চল দিয়ে সে যাবে সেটা হচ্ছে ইন্ডিয়ার আপনার পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়া এর মাঝামাঝি দিয়ে, অর্থাৎ সুন্দরবন এর ভিতর দিয়ে আসলে ক্রস করবে। যেটা একদিকে আমাদের জন্য হয়তো সুন্দরবনের ক্ষতি হবে, কিন্তু অন্যদিকে আমরা প্রতিবারই দেখছি সুন্দরবন কিন্তু একটা ঢাল হিসাবে কাজ করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাতাসের গতিবেগ কিংবা স্টর্ম সার্জ কিংবা জলোচ্ছ্বাস এইগুলি তো যে ফোর্সটা নিয়ে আসে সেটা অনেকটা কমিয়ে দেয়। তো বা এই দিকে যাওয়ার ফলে হয়তো আমরা যে ব্যাপক আশঙ্কা করেছিলাম ক্ষয়ক্ষতির, সেটা কিছুটা কম হবে। তারপরও এই সাইক্লোনে আপনার অনেক বেশি বৃষ্টি নিয়ে আসবে, 150 থেকে 200 মিলিমিটার। এবং এটার জলোচ্ছ্বাসের হয়তো 5 থেকে 8 ফিট বা 10 ফিটের মতো ওই অঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে, মূলত আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। তারপরও এটা কোস্টাল অনেকগুলি ডিস্ট্রিক্টই আসলে এফেক্ট করবে, কারণ যেটা যখন যাওয়া শুরু করবে তখন আসলে অনেকগুলি ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে যে এই সাইক্লোনটা কিন্তু 26 তারিখ বিকাল থেকেই কিন্তু সে আসলে অতিক্রম আপনার সামনের দিকে অগ্রভাগটা আগাবে এবং এটা 26 তারিখ ভোর রাতেই দেখা যাবে এটা অতিক্রম করা শুরু করেছে, অর্থাৎ আগামীকাল। এই এই ঘূর্ণিঝড়ের জন্য কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আমাদের নেওয়া উচিত এই মুহূর্তে? জি, আমাদের ঘূর্ণিঝড় সতর্কীকরণের একটা সবসময় স্ট্যান্ডিং অর্ডার আছে বাংলাদেশের, এবং আমরা সাকসেসফুলি অতীতেও অনেক ঘূর্ণিঝড় মোকাবেলা করেছি। এবং সেটা অনেক দেশেই প্রশংসিত হয় বাংলাদেশের এই আহ, ঘূর্ণিঝড় দুর্যোগ মোকাবেলার যে প্রোগ্রামটা। তো প্রথমত আমাদের বিএমডি আর্লি ওয়ার্নিং দেওয়া শুরু করেছে যখনই এটা ওয়েল মার্ক লো হয়েছে, তারপর থেকেই এটা মনিটর করছে। এবং কোস্টাল এরিয়ায় আমাদের ঘূর্ণিঝড় প্রোটেকশনের আমরা যে ব্যবস্থাগুলি নেওয়া হয়, একটা হচ্ছে মানুষকে সতর্ক করা। আমাদের প্রায় 60,000 ভলান্টিয়ার স্বেচ্ছাসেবিকা আছে, যেটা আহ, যারা আসলে মানুষকে সতর্ক করে এবং সাইক্লোন শেল্টারে নিয়ে আসে। তো এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করে এবং সরকারের অন্য মেকানিজম গুলো কাজ করছে। পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী এবং ওই এরিয়ার মানুষ কিন্তু স্বপ্রণোদিত ভাবে এখানে করে। তো প্রথম কথা হচ্ছে যে এই ধরনের সাইক্লোনের সময় অবশ্যই সাইক্লোন শেল্টার বা শেল্টারে থাকতে হবে, যেটা জলোচ্ছ্বাসে এফেক্ট না করে এবং বা বাতাসের এফেক্টটা না হয়। এটা হচ্ছে প্রথম যেটা। আর দ্বিতীয় হচ্ছে যে এর সাইক্লোনের পরপরই দেখা যাবে যে আমাদের রিলিফ এবং রিলিফ মেকানিজম, দুর্যোগের যে ত্রাণ তৎপরতা, সেটা শুরু করতে হয়। কারণ আপনি জানেন যে একটা ঘূর্ণিঝড় অনেক বেশি ডিস্ট্রাকশন নিয়ে আসে, খাবার পানির সমস্যা হবে,
অনেক জায়গায় পানি উঠে যেতে পারে, বাঁধ ভেঙে। তো যেসব জায়গা বাঁধ আপনার ভঙ্গুর আছে বা যেটা ভালনারেবল, সেখানে কিন্তু এখনই প্রোটেকশন নেওয়া বা সেই এরিয়ার লোকজনকে সতর্ক করা, তো এই সমস্ত ব্যবস্থাপনাগুলো নিতে পারে। এবং শুকনো খাবার, ওষুধ, এইগুলা কিন্তু এখনই কিন্তু করতে হবে সোজা কথা। এবং অলরেডি কিন্তু নদী বন্দর এবং যে সমস্ত ভেসেল সমুদ্রে যায়, তারকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং সেইটা কন্টিনিউয়াসলি করতে হবে যাতে আমরা দেখি যে সাইক্লোনের ইম্প্যাক্টটা কম পড়ে। এই আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে ঘূর্ণিঝড়ের হার বাড়ছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সারা বিশ্বেই ঘূর্ণিঝড় বাড়ছে। এই সময়টাতে ঘূর্ণিঝড় হওয়াটা কি স্বাভাবিক কিনা সেটি বলবেন। এবং আপনি বলছিলেনও যে সুন্দরবন সবসময় ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ঢাল হিসেবে কাজ করে। এই ঢাল হিসেবে কাজ করে অর্থটা কি, এবং এই কারণে উপকূলীয় এলাকায় যে বনায়ন সেটিকে আমরা কিভাবে আসলে বাড়াতে পারি? হ্যাঁ, দেখুন, আপনি সঠিকই বলেছেন। আমি দ্বিতীয় প্রশ্ন থেকে আসি। ঢাল হিসাবে কাজ করে, আমরা আমাদের বুয়েটের স্টাডিও দেখেছি যে সাইক্লোন যে ফোর্স নিয়ে আসে, টাস্ক ফোর্স বলে, সেটা কিন্তু বনায়ন থাকলে, কোস্টাল অ্যাফরেস্টেশন বা যে সমস্ত প্রোগ্রাম নিয়েছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সেই শক্তিটা কমিয়ে দেয়। আর অন্যদিকে উইন্ড স্পিডও অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এবং যে সাইক্লোনের ফলে যে জলোচ্ছ্বাস আসে, সেইটার এফেক্টটাও যেহেতু বন থাকে অনেক ক্ষেত্রে কম আসে। আর আরেকটা যেটা হচ্ছে যে এই উপকূলীয় অঞ্চলে আমরা ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশনের প্রোগ্রাম দেখছি, বন বিভাগ করছে, কিন্তু এটা খুব জোরে সোরে করা উচিত। এবং এইটা যদি এই অ্যাফরেস্টেশন বাঁধের আগে থাকে, লোকাল অ্যাফরেস্টেশন যেটা ম্যানগ্রোভ আছে, লোকাল প্রজাতি, তাহলে যেটা হবে যে আমাদের এই প্রত্যেকটা বাঁধে এডিশনাল একটা সিকিউরিটি পাচ্ছে, কিন্তু অবশ্যই বাঁধের উপরে না কাজ। তো এই কোস্টাল সবুজ বনায়ন প্রোগ্রাম জোরদার করতে হবে। আমরা প্রতি বছরই দেখি এই ধরনের সাইক্লোন আসে এবং এটা শুধুমাত্র যে বনায়নের ফলে কিন্তু আমরা এডিশনাল বেনিফিটও পাই, কাঠ পাই। আবার সেখান থেকে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই এই বনায়ন কিন্তু কার্বন ডাই অক্সাইড করে এবং আহ, সেখানে কার্বন ক্রেডিটও পাচ্ছি। আর আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে কেন আমরা এই ধরনের সাইক্লোনকে অস্বাভাবিক কিনা। আসলে এই মাসটা অস্বাভাবিক না, কারণ আমাদের সাইক্লোন সিজন হচ্ছে প্রি মনসুনে, মূলত এপ্রিল এবং মেতেই আমরা সাইক্লোন দেখি, যখন সমুদ্রের তাপমাত্রা একটা নির্দিষ্ট ডিগ্রির উপরে থাকে। সাধারণত সাইক্লোন ফর্ম করতে 27 বা above তাপমাত্রা দরকার হয়, যেটা এখন সমুদ্রে প্রায় 30 ডিগ্রির উপর তাপমাত্রা আছে। আবার কিছুদিন পরে মনসুন, যখন মনসুন বাতাস আসবে, সাউথ ওয়েস্ট মনসুন, তখন কিন্তু সাইক্লোন আর ফর্ম করতে পারবে না, তখন হয়তো মনসুন ডিপ্রেশন হবে। আর অস্বাভাবিকতা যদি জলবায়ু পরিবর্তনের রেসপেক্টে আমরা চিন্তা করি, বা এবার যে এলনিনো হলো, এবার কিন্তু সাগর অনেক উত্তপ্ত। আমরা অনেক দিন হিট ওয়েভ দেখছি, এখনো হিট ওয়েভ কন্ডিশন, 37 ডিগ্রি ঢাকায়, তো সেন্টিগ্রেড। তো এইটার ইম্প্যাক্টটা হচ্ছে যে আসলে এই সমস্ত অতিরিক্ত যে এনার্জি আসে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, যে অতিরিক্ত হিট এবং এনার্জি, সেটা কিন্তু 90%ই কিন্তু ওশেন সমুদ্র অ্যাবজর্ব করছে। এবং তার ফলে আমরা এক্সপেক্টই করেছিলাম যে এই অতিরিক্ত তাপমাত্রার জন্য যে সাইক্লোন ফর্ম করার যে ফুয়েল বা এনার্জি সে এখান থেকে পাবে। এবং সেই প্রতি বছরই আমরা দেখছি এখন প্রি মনসুনে, আবার অক্টোবর নভেম্বর এমনকি ডিসেম্বরে আমরা সাইক্লোন দেখছি। তো এই দিক থেকে এখন শক্তিশালী সাইক্লোন, শক্তিশালী বৃষ্টি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আপনি জানেন যে বাড়ছে এবং এটা ক্রমাগতভাবে বাড়বে। স্টর্ম সার্জ, জলোচ্ছ্বাসের হাইটও অনেকটা বাড়বে। তো আমাদের দেশ কিন্তু অনেক বেশি ভালনারেবল ইন টার্মস অফ আপনার এই সাইক্লোন, স্যালিনিটি, সি লেভেল রাইজ, এবং এই সবগুলি কিন্তু আমাদের ন্যাচারাল ডিজাস্টার এখন অনেক বেশি ইন্টেন্স এবং ফ্রিকোয়েন্ট হচ্ছে, অর্থাৎ অনেক শক্তি নিয়ে আসছে, অনেক ঘন ঘন হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবহাওয়া জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। তিনি যেটি আলাপ করছিলেন যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে আগামীকালের মধ্যে,
এবং সেক্ষেত্রে কি কি করণীয় আছে এই মুহূর্তে, আর এ ধরনের সাইক্লোন থেকে বাঁচার জন্য সার্বিকভাবে কি কি কাজ করা যেতে পারে সে বিষয়ে তিনি আমাদের সাথে আলাপ করছিলেন। আমাদের এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, দর্শক ফিরছি কিছুক্ষণ পর। ৭১-এর সাথেই থাকুন।